চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কয়েকশো শিশু। দুদিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে, জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। ঋতু পরিবর্তনই কারণ বলছেন চিকিৎসকরা, বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ। ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান। বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছে আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে 5 অক্টোবরই, সভায় সিদ্ধান্ত। তালা ভেঙে ঢোকার বিষয়ে হবে তদন্ত। জাহাঙ্গীরনগরে হল খুলছে 11 অক্টোবর, ক্লাস 21 তারিখ। হাতিরঝিলের দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে আবুধাবি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট। কাল থেকে চলবে দুবাই রুটেও। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত শিশু। ধারণ ক্ষমতার 5 গুণ বেশি রোগীর চাপে সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ঋতু পরিবর্তনজনিত নিউমোনিয়ায় আক্রান্ত এত রোগী গত 10 বছরে দেখেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রথমে জ্বর, তারপর সর্দি, কাশি, সবশেষে ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট। এরকম ভাইরাল নিউমোনিয়ার নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই কম বয়সী শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। শিশু স্বাস্থ্য বিভাগের ধারণ ক্ষমতা 250 শয্যা হলেও ভর্তি আছে 450-র বেশি। কম বয়সী শিশু থেকে শিশুতে এ ভাইরাল দ্রুত ছড়ানোই দুশ্চিন্তায় অভিভাবকরা। দুদিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। কালকে থেকে সুস্থ ছিল, আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা গেলেও এবার অনেকটা আগেভাগে আগস্ট-সেপ্টেম্বরে। গত 10 বছরে এরকম ভয়ঙ্কর নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখেননি তারা। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর ধারণ ক্ষমতা টোটাল 250 বেড। এই 250 বেডের বাইরে আমাদের অতিরিক্ত আরও 100টা বেড ব্যবস্থা করতে হয়েছে। নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি রোগীতে ঠাসাঠাসির একই দৃশ্য চট্টগ্রাম মেডিকেলে শিশু স্বাস্থ্য বিভাগেরও। 64 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 292 জন শিশু। জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। আমরা এখানে নিয়ে আসছি। নিউমোনিয়া, বুকে কফ জাম হয়ে গেছে। নিউমোনিয়া প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ শিশুদের দূরত্বে রাখার পরামর্শ চিকিৎসকদের। নবজাতক সহ অন্যান্য বাচ্চা যা শিশু যেটা বলি, ওদেরকে শোয়ায় না খাওয়ানোর জন্য। তারপর আমরা ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান, না খাওয়ানোই বেটার। আর বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেশে প্রতি ঘন্টায় কম বয়সী 3টি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। বছরে মারা যায় 24,300 শিশু। শিশুদের পরিষ্কার রাখার পাশাপাশি ফ্লু আক্রান্ত শিশুদের পাশে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5 অক্টোবরই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে এর আগে যে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে ঢুকেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এ সুপারিশ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী 5 অক্টোবর থেকে কেবল অনার্স 4র্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অন্তত প্রথম ডোজ টিকার সনদ দেখিয়ে হলে ঢুকতে পারবেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও দ্রুত সময়ের মধ্যে হলে তোলার বিষয়টি বিবেচনা করা হয় বৈঠকে। তবে তা নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপর। শুক্রবার দুপুরে অমর একুশে হলের তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশ করে একদল শিক্ষার্থী।
এদিকে করোনা মহামারী পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সহ ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী 11 অক্টোবর আবাসিক হল খোলা ও 21 অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, হল খুললেও স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই হবে ক্লাস। তবে শিক্ষার্থীদের হলে উঠতে হলে করোনা ভ্যাকসিনের অন্তত 1 ডোজ টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। এর আগে গত 29 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে আবাসিক হল 21 অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 11 অক্টোবর 2021 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। 21 অক্টোবর 2021 তারিখ থেকে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সশরীরে শিক্ষা কার্যক্রম চলবে। সশরীরে শিক্ষা কার্যক্রম স্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী চলবে। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা আবুধাবি রুটে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 2টি এবং কাল থেকে ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা থেকে দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। করোনা প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝিতে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে। যাত্রীরা এখন থেকে এই দুটি রুটের টিকিট কিনতে পারবেন। এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে 2 দফায় আমিরাতের এই দুটি রুটে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পিছু হটতে হয়েছিল বিমানকে। শরৎ এসেছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে। সিরাজগঞ্জে নদীর তীরে রাশি রাশি শুভ্র কাশফুল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানীর হাতিরঝিলে অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে প্রকল্পের পরিকল্পনাকারী নগরবিদদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এসব স্থাপনা উচ্ছেদের জন্য আদালত নির্দেশ দিলেও তা রাখার পক্ষে রাজুক। সংস্থাটির দাবি, রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর পাশাপাশি এই স্থাপনা মূল প্রকল্পের জন্য জরুরি। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেছে সংস্থাটি। তবে হাতিরঝিলের নকশাবিদরা বলছেন, এতে নষ্ট হবে প্রকল্পের নান্দনিকতা। রাশেদ লিমনের রিপোর্ট। হাতিরঝিলে মূল নকশায় প্রকল্প এলাকায় কোনো দোকান বরাদ্দ উল্লেখ না থাকলেও নানা দিক বিবেচনায় প্রাথমিকভাবে কিছু ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজুক। পরে স্থায়ী বরাদ্দ দিতে 2015 সালে আবেদন আহ্বান করে সংস্থাটি। আবেদনপত্র যাচাই করে প্রথমে 27টি দোকান বরাদ্দ দিলেও পরে বিভিন্ন সময়ে এই সংখ্যা বাড়িয়ে দাঁড়ায় 36টি। অন্যদিকে নকশা বহির্ভূত এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে 2018 সালে রিট করে একটি পরিবেশবাদী সংগঠন। চূড়ান্ত শুনানি শেষে গত 30 জুন রায় পায় আদালতের। রায় প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে 60 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান উচ্ছেদ করতে নির্দেশনা দেন আদালত। আর এতেই আপত্তি রাজুকের। তারা বলছেন, মূল নকশা যেখানে তৈরিই হয়নি সেখানে বৈধ অবৈধর প্রশ্ন অবান্তর। যদিও প্রকল্পের নকশা যারা করেছেন তাদের রয়েছে ভিন্ন মত। হাতিরঝিলের মাস্টার প্ল্যানটা কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই, সাইন হয় নাই। পয়সা নিয়ে কাঠামো করতে দিলেই তা অনুমোদিত কাঠামো হয় না। সুতরাং এখানে যত্রতত্র কোনো দোকানপাট দেওয়া হয় নাই। যা এখানে আসছে এগুলো কিন্তু রেজলিউশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আদালত এই বিষয়টি যথোপযুক্ত পর্যালোচনা করে রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজুক এটি প্রতিপালন এবং ব্যবস্থাপনায় অসামর্থ্যতা পরিচয় দিয়েছে। রাজুকের দাবি, দোকানগুলো থেকে পুরো প্রকল্পের খরচ চলবে, চাহিদা মিটবে এখানে ঘুরতে আসা নগরবাসীর। আর নগরবিদদের সাফ কথা, এতে হুমকিতে পড়বে হাতিরঝিলের নান্দনিকতা। এখানে আয় ব্যয় এই ব্যাপারগুলোর ব্যালেন্স করার, এখানে যদি কোনো দোকানপাট না থাকে সন্ধ্যার পরে কেমন লাগবে, একটা ভৌতুরে পরিবেশ
তৈরি হবে। এই ধরনের কাঠামোগুলো জলের ধারের সবুজ যে আবরণ দুপাশে থাকার কথা তাকে সম্পূর্ণরূপে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে। দিনরাতে দুটি ছড়ানো হাতির ঝিলের এসব দোকানপাট টিকিয়ে রাখতে এরই মধ্যে আদালতে আপিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই প্রকল্প কেবল এই নগরকে নান্দনিক করেছে বিষয়টি তেমন নয়, পাশাপাশি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ারও যোগানদাতা এই হাতির ঝিল। তাই তো এই প্রকল্প সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্তই যেন নাগরিক বান্ধব হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আগামী 4 অক্টোবরের পর আন্দোলনের ঘোষণাও দিয়েছে সংগঠনটির আরেকটি অংশ। একই সময়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রচারকারী উভয়েরই। এহসান জুয়েলের রিপোর্ট। টেলিভিশন খুললেই বেশ কিছু চ্যানেলের পর্দা জুড়ে সবকিছু অদৃশ্য, নেই হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি খেলার সম্প্রচারও। 1 অক্টোবর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে না বিদেশি চ্যানেলগুলো। গত 13 সেপ্টেম্বর সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন সহ সম্প্রচার করা যাবে না কোনো বিদেশি চ্যানেল। বিদেশি চ্যানেলগুলো সেই বিশেষ ব্যবস্থা না রাখায় পুরোপুরি সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। তবে শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় কেবল অপারেটরদের দুটি সংগঠন। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে আগামী 4 অক্টোবর মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আলাদা একটি সংবাদ সম্মেলনে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি জানান, আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়ের। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা মাত্র 3 মাসে শুধু কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের 212 কোটি 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। প্রতারণার মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড 2 ধরনের সদস্য পদের ফাঁদে পা দেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে, কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। মে, জুন, জুলাই এই 3 মাসেই শুধুমাত্র টাকা আমানত সংগ্রহ করছে অলমোস্ট 200 কোটি টাকার মতো। এটাকে জায়েজ করার জন্য আরও অনেক কিছু তাদের করার প্ল্যান ছিল, যেমন রিং পে, নগদ বিকাশের মতো ওদের এই রিং পে করার প্ল্যান ছিল। তারপর টিকেটিং, ইভ্যালির মতো ই-কমার্স সাইট, এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতার ভাগ্য নির্ধারণ আজ। ভবানীপুর আসনে জয়ের ব্যাপারে আশাবাদী দল, হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। নরসিংদীতে সেতুর সঙ্গে সড়কের সংযোগ না থাকায় কাজে আসছে না দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্মিত 2টি সেতু।
এতে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা থাকলেও পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। সেতু আছে, তবে নেই সেতুর সংযোগ সড়ক, আর সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এ দুরবস্থা নরসিংদীর মহিষাসুরা ইউনিয়নের রাস্তার। জেলার মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের জন্য 2015-16 অর্থ বছরে 28 লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। একই অবস্থা জেলার শিলমান্দি ইউনিয়নের টেকবাক হাটা এলাকার সেতুটির। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটিরও নেই কোনো সংযোগ সড়ক। সেতু দুটি চলাচলের অনুপযোগী হওয়ায় শহরে যেতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়। পাশাপাশি বর্ষাকালে নৌকায় পাড়ি দিয়ে আসতে হয় সড়কে। রাস্তাটা বর্ষা হলে পানির তলে জায়গা, বুঝছেন, আমরা নরসিংদী যাওয়া আসা যাওয়া কষ্ট, নৌকা দিয়ে পাড়ি দিতে হয়। সব সময় এটার মাঝে পানি থাকে, রাস্তাঘাট আমরা বাঁশের হাঁকু দিয়া এটা দা চলাফেরা করি। রাস্তাঘাটে যাইতে গেলে পানি দেন, এই পানি ভেঙে আইসি অনেক যাইতে হইবে এই পানি ভেঙে। অতিবৃষ্টির কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। সংযোগ সড়ক দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যখন হয়েছিল তখন তো এগুলা কাজ কমপ্লিট করেই দেওয়া হয়েছিল, এখন বৃষ্টিপাত হয়েছে, নষ্ট হয়ে গেছে, নতুন একটা প্রজেক্ট নিয়ে এটা করতে হবে। আগামী বছর যাতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, এর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটাকে আমরা জনচলাচলের উপযুক্ত করে দেব ইনশাআল্লাহ। মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের পথ 2 কিলোমিটার, আর শিলমান্দি ইউনিয়নের টেকবাকহাটা এলাকার সড়কটি 1.5 কিলোমিটার পথ। সময় সংবাদ, নরসিংদী। নির্মাণের 19 বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের 37টি ব্যারাক। এতে ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত ঘরগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া পয় নিষ্কাশন সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন, মাথা গোঁজার বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়েই এখানে বসবাস করছেন তারা। সাইফুল মিরাজের রিপোর্ট। 2002 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 5টি উপজেলায় 37টি ব্যারাক নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে 15টি, পাথরঘাটায় 8টি, আমতলীতে 6টি, তালতলীতে 6টি এবং বেতাগী উপজেলায় 2টি। নির্মাণের পর এসব ব্যারাকে 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। কিন্তু নির্মাণের দীর্ঘ প্রায় 19 বছর পরও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় অধিকাংশ ব্যারাক বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জানলা দরজা এগুলো সব যখন থেকে খুললে ফুটে গেছে। পানি যখন পড়ে বৃষ্টি, তখন বিছনা বইটা রেখে এবার বসে থাকা লাগে। বাথরুম ভাঙ্গা চুরুয়াত হ্যাঁ ময়লা নামিয়া হ্যাঁ পুহুরি নাম হেড দিয়ে কাজ করা লাগে। টয়লেটটার যে ময়লাটা যে কোনো ফেলামু এর একটা সেফ একটা জায়গার প্রয়োজন। পাকা ঘর নাই তো, একদম নাই, পানি পড়ে। আমাদের দ্বার অর্থ সম্পদ নাই যে অন্য জায়গায় যাবো, এরকম কোনোই নেই। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর যেতে না যেতেই এ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। ফের আইলার ক্ষতনা শুকোতেই আসে মহাসেন। আর এভাবেই একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত এখানকার অসহায় মানুষের আশ্রয়স্থলগুলো। যদিও এ দুরবস্থা কাটাতে দ্রুতই সংস্কারের উদ্যোগ নেয়ার আশ্বাস দিল জেলা প্রশাসন। আমরা এটি প্রাক্কলন তৈরি করতেছি এবং প্রাক্কলন তৈরি করে আমরা আশ্রয়ণ প্রকল্পে আমরা এটি সংস্কারের জন্য বরাদ্দ চাবো। সেখান থেকে বরাদ্দ পাওয়া মাত্রই আমরা এগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবো। আশ্রয়ণ প্রকল্পে যাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে তারা সবাই ভূমিহীন হতদরিদ্র। 19 বছর আগে যখন এই প্রকল্প বাস্তবায়ন করা হয় তখন তাদের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু দীর্ঘ বছরেও সংস্কার না হওয়ায় সেই আশ্রয়স্থল এখন তাদের ভোগান্তি আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে বন্ধ থাকছে মাছ ধরা। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ আফজাল। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম। আজ মধ্যরাত থেকে ইলিশের প্রজনন শুরু হয়ে আপনার 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম চলবে। এই 22 দিন সমুদ্রে, নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এবং মাছ ধরা কেন, এ মাছ পরিবহন, মজুদ
সকল কিছুই বন্ধ থাকবে, কারণ ইলিশ উৎপাদন বৃদ্ধি করার জন্য। ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে, যে আপনাকে আগে বলেছি 4 অক্টোবর থেকে মানে আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্র, ইলিশ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমায় আগে পরে মিলিয়ে মোট 15 থেকে 17 দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়া আসল সময়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও মোট 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আপনি জানেন যে পটুয়াখালী, রাঙ্গামাটির উপজেলার যে সোনারচর রয়েছে, এই সোনারচর এবং ভোলার জেলার ঢালারচর, এই দুটো থেকেই কিন্তু ইলিশ প্রজনন ক্ষেত্রে যে মা ইলিশ সমুদ্রে থাকে, এ থেকে কিন্তু মিষ্টি পানিতে প্রবেশ করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে। এছাড়া আপনাকে আরেকটা বলে রাখি যে আজকে যে ইলিশ যে প্রজনন মৌসুম রয়েছে, এতে কিন্তু জেলে এবং আড়তদারদের বিভিন্ন অভিযোগ রয়েছে। জেলেরা দাবি করতেছে যে তারা এই যে 22 দিন বন্ধ রাখবে, এই 22 দিনে তারা যে সরকারি সহযোগিতা, এই সরকারি সহযোগিতা তারা পায় না। আর আড়তদারদের একটা অভিযোগ রয়েছে, আড়তদাররা বলেছে যে তারা যে ভারতীয় জেলেরা এই সময় তারা মাছ ধরে নিয়ে যায়। তবে আমি এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে পটুয়াখালী যে জেলায় 1 লক্ষ বেশি জেলে রয়েছে, এর ভিতর 63,800 জেলাকে 20 কেজি করে চাল দেওয়া হবে এবং ভারতীয় জেলেরা যাতে মাছ ধরতে না পারে, এর জন্য কোস্টগার্ড এবং নৌবাহিনী সর্বদা সজাগ থাকবে। এই ছিল মহিপুর আলিপুর মৎস্য বন্দর থেকে আমার কাছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের সর্বশেষ। পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। দেখছেন সকালের সময়। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফরাও সময় মতো পৌঁছে যাবেন ওমানে। আর আইপিএলে অংশ নেওয়া সাকিব মুস্তাফিজরা বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগেই যোগ দেবেন স্কোয়াডে। স্বপ্নের বিশ্বকাপ যাত্রা টাইগারদের, তার আগে পেতে হবে করোনা নেগেটিভ সনদ। ওমান যাবার আগে হোম কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা। নাসুম, মেহেদী শরীফুলদের ঘর বিসিবির একাডেমি, সেখান থেকে নেওয়া হয় করোনা পরীক্ষার নমুনা। ক্রিকেটার নির্বাচক সহ বাকিদের নমুনা নেওয়া হয়েছে বাড়ি গিয়ে। ওমানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে দলকে। এরপরে শুরু হবে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি। মূল বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর দলকে পার হতে হবে প্রথম রাউন্ডের বাধা। পুরো সময়টাই টাইগারদের থাকতে হবে বায়োবাবলে। যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বায়োবাবল এনভায়রনমেন্টই থাকবে। ইট উইল বি এ কমপ্লিট বায়োবাবল এনভায়রনমেন্ট। এটা ম্যানেজ করবে আইসিসি টিমটাই ম্যানেজ করবে এবং বাংলাদেশ দল ওমান থেকে আবুধাবিতে চার্টার ফ্লাইটেই যাবেন এবং আবার পরবর্তীতে আবুধাবি থেকে ওমানে আবার চার্টার ফ্লাইটে ব্যাক করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে অ্যারেঞ্জমেন্টগুলো করছে, আমার মনে হয় যে সব দলগুলোই সিমিলার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই খেলবে। আরব আমিরাতের মাটি বাতাসের সঙ্গে অনেকটা সখ্যতা হয়ে গেছে সাকিব মুস্তাফিজের। আইপিএল খেলতে তারা অনেক আগে থেকেই অবস্থান করছেন দেশটিতে। তবে ওমানে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দিচ্ছেন না এই দুই ক্রিকেটার। আমাদের টিম এবং অন্যান্য যে আমাদের কোচিং স্টাফ অন্যান্য দেশ থেকে যারা আসবেন, তারা একই সঙ্গে ওমানে ওনারা জয়েন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাথে। আমাদের দুইজন খেলোয়াড় যে যারা দুবাইতে বর্তমানে অবস্থান করছেন, তারাও আমাদের একটা নির্ধারিত সময় আছে, সেই প্র্যাকটিস ম্যাচ, যেটা অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ, সেই সময়ের মধ্যেই জয়েন করবেন বলে আমরা মনে করি। বিশ্বকাপে অংশ নিতে রোববার রাত 11:15টায় দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিক্রমায় বাংলা প্রকৃতিতে এখন শরৎকাল। শরৎ এসেছে তার অপরূপ শোভা নিয়ে। নদীর তীরে ফুটেছে রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল, যা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। শরতের অপরূপ সৌন্দর্যের কথা জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। ক্যামেরায় ছিলেন অমৃত সেন। নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশবনে ফুটে থাকা রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল। যমুনা নদীর চরগুলো প্রতি বছরই ভরে ওঠে শুভ্র কাশফুলে। যত দূর চোখ যায় শুধু দেখা মেলে দিগন্ত জোড়া কাশবন। পাখির চোখে দেখলে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। শরতের এমন চোখ জুড়ানো শোভা দেখে মন ভরে যাবে যে কোনো প্রকৃতিপ্রেমীর।
বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। প্রতি বছরই বাংলা প্রকৃতিতে শরৎ আসে সাদা মেঘের ভেলায় চড়ে কাশফুলের শুভ্রতা নিয়ে। শরতের এই অপার সৌন্দর্য আর বৈচিত্র্য কাছে টানে প্রকৃতিপ্রেমীদের, যা দেখতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে নানা বয়সের দর্শনার্থীরা ছুটে আসছে ঋতুরানী শরতের সৌন্দর্য উপভোগ করতে। শরৎ আসলেই এই নীল আকাশ এবং সেখানে শুভ্র মেঘের ভেলা এবং নদীর তীরে কাশবন বারবার আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদেরকে উদ্বেলিত করে। কাশফুল যেহেতু সাদা সেহেতু কাশফুলও সবার কাছে একটা আবেগ, অনুভূতি এবং সুন্দরের জায়গা। অনেক ভালো লাগছে, আম্মু আব্বুদের সাথে বেড়াতে আসছি। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল ছাড়াও করতোয়া ও ফুলজোর সহ ছোট ছোট নদীর তীরে দেখা মেলে মন মাতানো কাশফুলের। মাঝ দুপুরে তপ্ত সূর্যের কিরণ যখন কাশবনে এসে পড়ে তখন কাশফুলও যেন সূর্যের সাথে লুকোচুরি খেলায় মেতে ওঠে। এত সুন্দর একটা কাশফুল যেখানে আমরা প্রতি বছরই আসি, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আর শেষ বিকেলের গধূলি লগ্নে তপ্ত সূর্য যখন লাল আভা ছড়ায় তখন প্রকৃতি হয়ে ওঠে আরো মায়াবী। পরিবার পরিজন নিয়ে এখানে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। লাল সূর্যের পাশে কাশফুল আরো বেশি অসাধারণ দেখতে লাগে। তবে আধুনিক নগরায়নের সাথে সাথে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলার 6 ঋতুর সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে। সেই সাথে ঋতু প্রকৃতির নিজস্ব রূপ ও বৈচিত্র্য পরিবর্তন হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সকালের সময় আরো থাকবে। ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কয়েকশো শিশু। ঋতু পরিবর্তনই কারণ বলছেন চিকিৎসকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে 5 অক্টোবরই, সভায় সিদ্ধান্ত। তালা ভেঙে ঢোকার বিষয়ে হবে তদন্ত। জাহাঙ্গীরনগরে হল খুলছে 11 অক্টোবর, ক্লাস 21 তারিখ। এবং হাতের ঝিলে দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।